দর্শক, দেশ ভাবনায় আজ যাদের কথা বলবো আমরা, তারা ৮-১০ জন সাধারণ নাগরিক থেকে একটু আলাদা। তারা দেশের সম্পদ, লাল সবুজের পতাকার প্রতিনিধিত্ব করেন। তারা আমাদের সম্মানিত করেন। অতি সম্প্রতি বাংলাদেশকে টানা দ্বিতীয়বারের মতো এনে দিয়েছেন দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্ব। হ্যাঁ, আমি বলছি সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ীদের কথা। ময়মনসিংহ থেকে রাঙামাটি, সাতক্ষীরা থেকে ঠাকুরগাঁও কিংবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে জীবনের নানা ঘাত প্রতিঘাত আর শত বাধা ডিঙিয়ে উঠে আসা দেশের সেরা ফুটবল তারকা তারা। নেপালের দশরথ স্টেডিয়াম স্তব্ধ করে দিয়ে যখন দেশের পথে তারা পা বাড়িয়েছেন, তখন থেকেই আবারও দেশের মানুষের আগ্রহের কেন্দ্রে সাবিনা, মারিয়া, ঋতুপর্ণারা। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন নারী ফুটবল দলের ৩ জন তারকা। অধিনায়ক সাবিনা খাতুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে এই আয়োজনে যোগ দিয়েছেন আপনি, এবং একই সঙ্গে আমার পাশেই রয়েছেন সানজিদা আক্তার, এবং আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে দেশভাবনা। এবং একই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন ঋতুপর্ণা। ৩ জনকেই স্বাগত জানাচ্ছি। সাবিনা, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। ঠিক এখন থেকে 2 বছর আগে ভেন্যুটাও একই, প্রতিপক্ষও একই, এবং ওই প্রতিপক্ষের সমর্থক হাজার হাজার দর্শক, যাদের মন ভেঙে আপনারা টানা দ্বিতীয়বারের মতো সাফ জয় করেছেন। আসলে এই জয় কতটা তৃপ্তি দিয়েছে আপনাদের? না, প্রথমত ধন্যবাদ আপনাকে। প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলাটা খুবই চ্যালেঞ্জিং, সেটা যে কারোর জন্যই। আর যখন সেটা ফুটবল এবং 14-15 হাজার দর্শক, সেটা তো আরও খুব বড় চ্যালেঞ্জিং হয়, যেখানে আমাদের মেয়েরা এখনও অনেক ছোট। তারপরেও তারা যে সাহসটা দেখিয়ে খেলেছে, সেটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। তো এটা আসলে যে কথায় আছে, স্বাধীনতা রক্ষার থেকে এটা ধরে রাখাটা বেশি কঠিন। আমাদের ব্যাপারটা ওরকমই ছিল, বলতে পারেন যে অস্তিত্ব রক্ষার জন্যই আসলে মেয়েরা মাঠে খেলছে। কারণ আমাদের জন্য আসলে ইজি ছিল না। প্রথম ম্যাচ থেকে শুরু করে পাকিস্তানের সাথে ড্র, দেন সেকেন্ড ম্যাচটাতে একদম পুরা কি বলে মাস্ট উইন ম্যাচ ছিল। সো সব দিক দিয়ে মেয়েরা মেন্টালি যে স্ট্রং ছিল, সেটাকে আমি প্রশংসার দাবিদার জানাচ্ছি। এবং অবশ্যই দেশের মানুষের জন্য মেয়েরা খেলেছে, দেশের মানুষকে হাসি খুশি দিতে পেরেছে, সেটাই তো সব থেকে বড় পাওয়া। নিশ্চয়ই। ঋতুপর্ণা চাকমা, আপনার কাছে একটু আসতে চাই। সেই 81 মিনিট যখন আপনি আসলে গোল করেছেন, জয়সূচক গোল, তারপরেও নেপালের যারা দর্শক, তারা আমি দেখছিলাম খেলাতে যে নেপাল নেপাল ধ্বনি বলে তাদেরকে বুস্ট আপ করার চেষ্টা করছিল। সেই মুহূর্তে এই সমস্ত দর্শকের চাপ, আপনারা লিডে ছিলেন তখন, কতটা অনুভব হয়েছে? আমি যখন হচ্ছে গোলটা করি, তখন প্রায় 15,000-এর বেশি দর্শক, অনেক ক্রাউড ছিল। তো আমাদের এর আগে সাফে আমাদের একটা অভিজ্ঞতা আছে যে 15,000 বলেন, 14,000 বলেন, এইসব পরিস্থিতির সাথে আমরা পরিচিত। তো আমরা কি বলে ওটা, মানে আনন্দ লাগছিল খুব? কিনা আনন্দ বলতে আনন্দ না, নিজের আর খুব 15 মিনিটের মতো খেলা বাকি ছিল, চাপও তো অনেক থাকে। আসলে আমি যখন গোলটা করি, তখন এর আগে হচ্ছে এক ড্র। তো আমি যখন ওই মুহূর্তে গোলটা করি, তখন হচ্ছে টিমমেটরা আরও সাহস পায় যে আমরা পারবো এবং আমাদের করতে হবে। তো যে আমি যখন ওই গোলটা করি, প্রত্যেকটা প্লেয়ারের প্রতি আরও একটু স্পিড বেড়ে যায়। তো ওইভাবে হচ্ছে আমরা ওই খেলা থেকে বেরিয়ে আসছি। এবং একই সঙ্গে মোমেন্টাম আপনারা ধরে রেখেছেন। সানজিদা আক্তার, আপনি বলা যায় যে আপনার জার্সি নম্বর 7, আমি যদি ভুল না করি, আপনি ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত নিশ্চয়ই। তারপর একটু জানতে চাইবো যে আপনার জার্সি নম্বর 7 এর কারণ কি, কিভাবে হলো, এটি দিয়ে আসলে আপনার কথা একটু শুরু করতে চাই। জার্সি নাম্বার হচ্ছে, যখন আমি প্রথম ন্যাশনাল টিমে চান্স পাই, তখন থেকে হচ্ছে ছোটন স্যার, লিটু স্যার, ওনারা আমাকে দিছে ওই
জার্সি নাম্বার 7 আর হচ্ছে রোনালদোর ভক্ত আমি আগে থেকেই ভালো লাগতো যখন বঙ্গমাতা খেলতাম ওই সময় থেকে মানে আমাদের তো হুরা আছে ওকে হচ্ছে মেসি বলে ডাকতো আর আমাকে রোনালদোর কথা বলতো তখন মানে বুঝতাম না প্রথম খেপতাম যে রোনালদো কে বা চিনি না এটা কেন বলে পরে আস্তে আস্তে যখন মানে ওর ছবি দেখাইছে খেলা দেখাইছে তখন ওখান থেকে আর কি জানাশোনা এই যে আপনি বলছিলেন যে একজন মেগা সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো তারপর ভক্ত হলেন এই যে আপনি যখন মাঠে খেলেন এই ধরনের চাপের মোমেন্টগুলোতে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখি যে মানসিক স্নায়ুর চাপটা ধরে রাখতে পারে আপনারাও যখন নেপালের সঙ্গে 2 বার তাদেরকে পরাজিত করেছেন তাদের মাঠে এই চাপগুলো আসলে কিভাবে আপনারা ট্যাকেল দেন এটা হচ্ছে আমরা যখন মানে আমাদের খেলার আগে থেকে আমাদের একটা টেনশন থাকে যে আজকে কি হবে আমরা কি করব এটা নিয়ে একটা প্রেশার তো অবশ্যই থাকে তো যখন আমরা ওয়ার্ম আপে নামি তখন থেকে আস্তে আস্তে এটা কমে যায় মানে ওয়ার্ম আপ যখন করি তখন আস্তে আস্তে মানে একটু এনার্জি পাই যে না সাহস মানে যোগায় আর কি ভিতর থেকে যে পারবো আজকে আমাদের পারতে হবে আর নেপালের এত ক্রাউড ছিল আমরা এর আগে আমরা পরিচিত ছিলাম এই জন্য এইবার কোনো ওরকম সমস্যা হয় না আমরা ইজিলি করতে পারছি সাবিনা আক্তার আপনার কাছে একটু আসতে চাই সবাই একটু ছোট ছোট উত্তর দিচ্ছেন কিন্তু আপনারা যদি একটু বিস্তারিত বলেন দর্শকদের আসলে বুঝতে সুবিধা হবে সাবিনা আমরা জেনেছি যে সম্প্রতি আপনি এবং ঋতুপর্ণা আপনাদের দুজনকে দলে ফেরানোর জন্য ইউরোপ থেকে কল করা হয়েছে ইউরোপের শীর্ষ ক্লাব থেকে এই অনুভূতি একটু জানাবেন দেশের ফুটবলে তো অনেকটা সময় আপনি পার করলেন আপনি দলকে 2 বার সাব জিতিয়েছেন অধিনায়ক হিসেবে সামনে থেকে এই অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন ইউরোপের ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি এখানে আমাদের যিনি গোলকিপার কোচ আছেন উজ্জ্বল ভাই ওনার একটা ইয়ে আছে আর কি উনি মূলত হচ্ছে হয়তো উনি যে ক্লাবে কাজ করতেন সেই ক্লাবের কোচের সাথে ওই ক্লাবের একটা মেবি কোনো সম্পর্ক আছে সো ওই থ্রু দিয়ে হচ্ছে ওই ক্লাবের সিইও যিনি তিনি হয়তো উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলছিলেন যে আমাদের এখান থেকে বেশ কিছু প্লেয়ারের খেলা ওনার পছন্দ হয়েছে আর তারপরে হচ্ছে উনি বলছিলেন যে তোমাকে নাম্বার দিয়ে তুমি ডিরেক্ট কন্ট্যাক্ট করো তো আমাদের মনিকা এবং তহুরাও ছিল তবে ওরা সম্ভবত আপাতত 2 জনকে তারা চেয়েছে একটা হচ্ছে উইঙ্গার এবং একটা হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার কাম স্ট্রাইকার তো ওই সুবাদেই আর কি ওদের সাথে কন্ট্যাক্ট এটা তো অবশ্যই আপনার ইউরোপে খেলা তো আসলে ড্রিম এটা তো আমার পার্সোনাল যেটা আছে আমার মানে ড্রিমই ছিল যে কোনো সময় আমি চাই ইউরোপের লিগ খেলতে এটার পাশাপাশি আমার মনে হয় যে এটা মেয়েদের জন্য একটা বিরাট মোটিভেশনের কাজ করবে যে মেয়েরা বাইরে যাচ্ছে আর আমার মনে হয় যে যারা ফুটবল খেলতে ইচ্ছুক যে সকল মেয়েরা তাদের বাবা মারা এটা আমার মনে হয় যে এই জয় এবং এই যে খবরগুলো এগুলো অবশ্যই তাদেরকে অনুপ্রাণিত করবে নিশ্চয় আমি যদি ভুল না করি ইউরোপের যে ক্লাব থেকে আপনাদের ডাকা হয়েছে সেই ক্লাবটি আসলে একটা শীর্ষ ক্লাব এবং আপনার ক্লাবটির হয়ে খেলার সুযোগ যদি হয় এবং যদি শীর্ষস্থান সেই ক্লাবটি ধরে রাখতে পারে তাহলে উয়েফা নারী চ্যাম্পিয়নশিপ লিগেও আপনাদের দেখা যেতে পারে এই বিষয়টি তো নতুন মাত্রা যোগ করবে বাংলাদেশের ফুটবলের জন্য অবশ্যই এটা তো আমাদের জন্য অনেক মানে ফুটবলের ইতিহাসে এটা যদি হয় যদি সম্ভব হয় এবং যেতে পারি তাহলে তো অবশ্যই এটা একটা মাইল ফলক হিসেবে কাজ করবে নিশ্চয়ই ঋতুপর্ণা আপনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বিস্তারিত একটু জানাবেন যে প্রথম ম্যাচে আমরা যখন পাকিস্তানের বিপক্ষে 91 মিনিটে একটি গোল খেয়ে ড্র হয় তারপর টুর্নামেন্টটা আসলে শুরু হয় শেষ পর্যন্ত আমরা চ্যাম্পিয়ন হয়েছি মাঝখানে অনেক চড়াই উতরাই টিমের মধ্যেও একটু কোচের সঙ্গে হয়তো আমরা আলোচনায় আরও জানতে পারবো যে এক ধরনের সংকট তো হতেই পারে একটি টুর্নামেন্ট চলাকালীন সময় আপনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সেটি আগে থেকে প্রত্যাশিত ছিল কিনা বা এই সেরার পুরস্কার পাওয়ার পরের অনুভূতি কেমন টুর্নামেন্টের সেরা হবে এটা আমি কখনো ভাবিনি তো এই যে বললেন আমরা পাকিস্তানের সাথে কোনো রকম হারতে হারতে ড্র করলাম তো ওই প্রথম ম্যাচের পর থেকে আমাদের নিজেদের প্রত্যেকটা প্লেয়ারের প্রতি একটা যখন হচ্ছে আমরা ড্র করি পাকিস্তানের সাথে যে পাকিস্তানকে আমরা 6-7 গোলে হারাতাম তাদের সাথে আমরা কোনো রকম ড্র করলাম তো এটা নিয়ে বাংলাদেশে অনেক মানুষেরা সমালোচনা করেছে তো ওই সমালোচনাটা আমাদের প্লেয়াররা অনেকে নিতে পারেনি তো ওই যে সমালোচনার নেগেটিভিটি আমাদের প্রত্যেকটা প্লেয়ারের প্রতি একটা ক্ষোভ এবং হচ্ছে সাহস জাগিয়েছে তো সেকেন্ড ম্যাচে আমরা ফুল হচ্ছে ইন্ডিয়ার সাথে প্রত্যেকটা প্লেয়ার নিজের প্রতি আত্মবিশ্বাস এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়ে
প্রথমে যে ভুল ত্রুটিগুলো ছিল ওগুলো সব কিছু আমরা আলোচনা করে সেকেন্ড ম্যাচে যখন ইন্ডিয়ার সাথে আমরা 3-1 গোলে জিতলাম, তো ওই যে ইন্ডিয়ার সাথে আমরা জিতলাম, প্রত্যেকটা প্লেয়ারের প্রতি একটা আত্মবিশ্বাস ছিল যে আমরা এই টুর্নামেন্টে ফাইনাল পর্যন্ত যেতে পারবো। ফাইনালে গিয়ে আমি সেরা খেলোয়াড় হব এটা আমি কখনো ভাবি নাই। এটা আসলে দক্ষিণ এশিয়ার সেরা হওয়াটা আসলে এটা আমার কল্পনার বাইরে ছিল। যখন আমার নামটা বলতো যে আমি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, তো তখনই ওই মুহূর্তটা আসলে আমি বলে প্রকাশ করতে পারবো না আমার কেমন লেগেছে, আমি ভাবতে পারিনি আসলে। কিন্তু এই ফুটবল খেলা তো অনেক পরিশ্রমের খেলা। এর শুরুর গল্পটা একটু আমি দর্শকদের জানাতে চাই যে ফুটবল খেলার হাতেখড়ি বা শুরুটা কিভাবে হয়েছিল আপনার, এবং আপনার খেলার যদি একটু ধরন দেখে আপনি দূরপাল্লার শট খুব বেশ ভালো পারদর্শী বা চৌকস। আমরা দেখেছি যে ফাইনালেও 81 মিনিটে যে গোলটি আপনি করেছেন অনেক দূরপাল্লার শট থেকে গোল করেছেন, আগেও গোল করেছেন। এটি কতটা আসলে আয়ত্ত করতে হয়েছে, অনুশীলন করতে হয়েছে কিনা? আমার ফুটবলে উঠে আসার সবচেয়ে কারিগর এবং অবদান আমার স্যার বীরেন চাকমার এবং আমার ছোটোবেলার কোচ শান্তিমণি কাকা। তারপর আমি যখন ন্যাশনাল টিমে হয়ে খেলি তখন প্রায় আমি ছোটন স্যারের সাথে 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত তার ট্রেনিং করেছি। তো এই সব দিক দিয়ে ওনাদের অনেকের অবদান আছে। তো আমি আসলে যে গোলটার কথা বলেছেন, আমি এরকম ডিবক্সের বাইরে অনেকগুলো গোল আছে আমার, বিশেষ করে ট্রেনিংয়ে আমার এসব ডিবক্সের বাইরে থেকে গোল হয়। তো আমি প্রত্যেকটা প্লেয়ার ট্রেনিংয়ের পরে এক্সট্রাভাবে আমরা ট্রেনিং করতাম, যে জায়গায় যে পজিশনে গেলে প্রায় 15-20 মিনিট আমরা এক্সট্রাভাবে ট্রেনিং করতাম। ওই ট্রেনিংটা আমরা গেমে কাজে লাগাই। না, সাবিনা তো অনেক এক্সপেরিয়েন্স প্লেয়ার, তিনি তো বলবেন। সঞ্জিদা, আপনার কাছে একটু জানতে চাই যে মেয়েদের ফুটবলে বাংলাদেশের যে পরিস্থিতি, উঠে আসার যে চ্যালেঞ্জ বা চড়াই উতরাইগুলো থাকে, আপনার শুরুটাও একটু যদি দর্শকদের জানাতেন যে কী ধরনের প্রতিবন্ধকতা আপনাকে ফেস করতে হয়েছে। সমাজও তো অনেক কটু কথা বলে। জি, সে তো অবশ্যই। আমরা যখন প্রথম ফুটবল খেলা শুরু করি তো আমরা হাফ প্যান্টে পরে ফুটবল খেলবো, এটা অবশ্যই আমাদের মুসলিম কান্ট্রি হয়ে এটা অবশ্যই খারাপ কিছু দেখায়। তো এই ক্ষেত্রে যখন আমরা খেলা শুরু করি তখন থেকে তো কথা শোনা অনেক কথা শোনা লাগছে যে হাফ প্যান্ট পরে মেয়েরা ফুটবল খেলবে। আমরা তো শুনছি, আমাদের ফ্যামিলিরাও শুনছি, সেটা প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে, শুধু আমার ক্ষেত্রেই না। তো যখন আমরা ভালো কিছু করা শুরু করছি তখন থেকে আবার আস্তে আস্তে আমাদের দিক দিয়ে পজিটিভ হওয়া শুরু করছে আর কি। তো অনেকটা সময় লাগছে, এখনো অনেকে কথা বলে, তারপরে আগের চেয়ে আর কি কম না। কিন্তু এই যে সমাজের যে এই ধরনের প্রতিবন্ধকতা, সেগুলোকে কাটাতে আপনারা কি করতেন, বা মানসিকভাবে তো এইটা অনেকটাই চাপের তৈরি করে? এটা আসলে হ্যাঁ, এটা অবশ্যই মানসিক চাপের একটা তৈরি করে। তো আমরা যখন এসব ধরনের কথা শুনতাম কষ্ট তো অবশ্যই লাগতো। তারপরে এদের কথা আমরা ওদেরকে এমন একটা ভাব নিতাম যে ওদের কথা আমরা কানে নিই না। আমরা আমাদের মতো প্র্যাকটিস করতাম, তারপরে খেলতাম, ট্রফি নিয়ে আসতাম, সব কিছুই ঠিক ছিল। বাট আমাদের ফ্যামিলি আর কি বেশি এগুলো শোনা লাগছে, কারণ আমরা তো ঢাকায় চলে আসতাম, আমরা তো ক্যাম্পে থাকতাম সবসময়। নিশ্চয়ই। সাবিনা, আপনি দীর্ঘদিন ধরে ফুটবল খেলছেন। ফুটবলে যে আপনার এখন পর্যন্ত যে অর্জন, সেটি বাংলাদেশে বলা যায় যে এটি অনেক দিন পর্যন্ত মনে রাখবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। আপনি এই যাবৎকালে বাংলাদেশের সেরা নারী ফুটবলার, ঝুলিতে এরই মধ্যে 2বার সাফের শিরোপা তো আপনার আছে। অবসরের আগে দেশের হয়ে আর কয়টি বা কোন কোন পর্যায়ের ট্রফি জেতার আকাঙ্ক্ষা আপনার রয়েছে, বা ফুটবল নিয়ে আপনার স্বপ্নটা কি এখন পর্যন্ত? সাফ খেললে তো অবশ্যই এটার ধারাবাহিকতা যেন ধরে রাখতে পারে, সেটার চ্যালেঞ্জ এবং সেটার ইচ্ছা আছে, এবং অবশ্যই যে সাফের গন্ডিটা পেরোতে চাই। ইন্ডিয়া যদি দেখেন লাস্ট 2 ইয়ারে আমার মনে হয় যে ওরা ইউরোপের সাথে ম্যাচ খেলছে, ইউরোপের বড় বেশ কিছু টিমের সাথে, ব্রাজিল, এশিয়ার ভালো ভালো টিমের সাথে। সেই জায়গাটাতে আমরা অনেকখানি পিছিয়ে। এখন আপনার সত্যিকার অর্থে এবার সাফ জিতছে বলা যেতে পারে যে টোটালি এটা মেয়েদের ক্রেডিট, মেয়েদের চ্যালেঞ্জ, মেয়েদের নিয়ে যেসব কথাবার্তা হচ্ছিল সেটার জন্য, মেয়েদের সেলফ রেসপেক্টের জন্য মেয়েরা খেলছে,
এবং বলা যেতে পারে তারা নিজেদের সবটা দিয়ে খেলছে। কিন্তু এটা যখন আমি আরও ভালো লেভেলে করতে যাব তখন অবশ্যই আমার যে নিডসগুলো সেগুলো আমাকে পূরণ করতে হবে এবং অবশ্যই আপনার ভালো ভালো টিমের সাথে ম্যাচ খেলতে হবে। আপনার যদি হয় আপনি নিজেদেরকে ডেভেলপ করতে চাইলে আপনার জাপানের সাথে ম্যাচ খেলতে হবে, কোরিয়ার সাথে ম্যাচ খেলতে হবে। ডাজন্ট ম্যাটার যে আপনি কয়টা গোল খাচ্ছেন, 10টা খান, 12টা খান, 20টা গোল খাইলেও আমার মনে হয় যে এখন সময় যে ওইসব টিমের সাথে আমাদের খেলার, আমাদের ওইসব টিমের সাথে খেলে এখন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। এখন যেসব মেয়েরা উঠে আসতেছে আমার মনে হয় সেই সব একটা সময় গিয়ে 5-10 বছর পরে গিয়ে তাদের হচ্ছে জায়গাটা নিতে হবে। তো ওই সময়টা যেন আমি মনে করি না যে আমরা যে জিনিসগুলো সাফার করে আসছি, যে জিনিসগুলো থেকে বঞ্চিত হয়ে আসছে তারা সেই জিনিসগুলো পাক না। কিন্তু আপনি বলছিলেন, আপনার কথাতেই বোঝা যাচ্ছে যে অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনারা এগিয়ে এসছেন। সামনের দিনগুলোতে এই যে 2টা ট্রফি জিতলেন আপনারা, দেশের মান সম্মান আপনারা বয়ে নিয়ে আসেন, তারপরেও চ্যালেঞ্জ থাকে, এই প্রশ্ন কি এখনো আছে? চ্যালেঞ্জ তো প্রতিটা স্টেপেই থাকে আসলে, আর মেয়েদের তো বেশি থাকে, ছেলেদেরও থাকে, বাট মেয়েদেরটা আসলে বেশি দেখা যায়, বোঝা যায়। অবশ্যই আছে, চ্যালেঞ্জ তো থাকবেই, কারণ দেখা যায় আমাদের যে জিনিসগুলো দরকার সেগুলোর জন্য আমাদের ফাইট করতে হয়। নিশ্চয়ই। এই পর্যায়ে এসে আপনার কি মনে হয়, আক্ষেপ রয়েছে আপনার ফুটবল নিয়ে? আক্ষেপ বলতে বিগত যে দিনগুলো কাটিয়ে এসেছি সেটা নিয়ে আক্ষেপ আছে, বাট আমি চাই না আক্ষেপটা সামনের দিকে যাক। এই জিনিসটা যেন এখানে স্টপ হয় এবং আমাদের সামনের দিনগুলো যেন আমরা খুব স্মুথলি মেয়েরা চলতে পারে, মেয়েদেরকে যেন আসলে এই চিন্তাভাবনা নিয়ে থাকতে না হয় যে আসলে আমার 2 মাস পরে কি হবে, 6 মাস পরে কি হবে, 1 বছর পরে কি হবে। আমি গণমাধ্যমে কাজ করি দীর্ঘদিন এবং গণমাধ্যমেই দেখছিলাম সঞ্জিদা যে আপনারা মাঠে আসলে খেলা চান, যখন মাঠে খেলা থাকে না তখন আপনাদের এই যে পরিশ্রম, এই যে ডেডিকেশন এবং দেশের জন্য কিছু একটা করবার চেষ্টা, এটি নিয়ে দুঃখবোধ হয়? সেটা তো অবশ্যই, আমরা সারা বছর হচ্ছে মানে ক্যাম্পে থাকি, কিন্তু আমরা অনেক হার্ডওয়ার্ক করি, তারপরে হচ্ছে আমরা সে পরিমাণ আমরা মানে ম্যাচ খেলতে পারি না। শুধু হচ্ছে মানে আমরা সিনিয়র সাব ছাড়া তো এরকম আমাদের টুর্নামেন্ট নাই। তো এক্ষেত্রে হচ্ছে আমরা যে পরিমাণ হার্ডওয়ার্ক করি আমাদের হচ্ছে প্রচুর ফ্রেন্ডলি ম্যাচ খেলানো উচিত, তাহলে হচ্ছে আমরা ভালো কিছু আরও ভালো কিছু করতে পারবো। যেখানে হচ্ছে আমরা শুধু 2টা ফ্রেন্ডলি ম্যাচ খেলছি, আর সেখানে হচ্ছে পাকিস্তানের মতো টিম, ভুটানের মতো টিম অনেক ফ্রেন্ডলি ম্যাচ খেলে তারা হচ্ছে এ পর্যায়ে আসছে। তো আমরা যেহেতু মানে ওদের চেয়ে অনেক কম খেলে এত দূর আগে গেছি, আমরা সেরা হয়েছি। তো আমার মনে হয় যে আমরা যে পরিমাণ হার্ডওয়ার্ক করি আমরা সেটা কাজে লাগাইতে পারবো যদি আমাদেরকে ফ্রেন্ডলি ম্যাচ খেলায়, আর তার মাধ্যমে আমরা অনেক ইমপ্রুভ করবো আর এর সাথে ভালো কিছু করতে পারবো। না, এশিয়াতে তো আপনারা এখন পর্যন্ত শ্রেষ্ঠ, কিন্তু ঋতুপর্ণা আপনি সাউথ এশিয়াতে সাউথ রাইট, বড় দল ভারত 150 কোটি মানুষের দেশ থেকে যারা প্রতিনিধিত্ব করে তাদেরকে আপনারা পরাজিত করেছেন। এটি তো অনেকটাই মানসিকভাবে আপনাদেরকে চাঙ্গা রাখে। তাদের ফ্যাসিলিটি নিশ্চয়ই সাবিনা আরও ভালো বলতে পারবেন যে আমাদের চেয়ে নিশ্চয়ই বেশি। তারপরেও যখন আপনারা এত বড় মঞ্চে এমন অর্জন করেন, আপনাদের আসলে পেছন থেকে টেনে ধরা হয় কিনা? পিছন থেকে টেনে? আপু এটা বলেন, আপু আপনি এটা বলেন। নিশ্চয়ই সাবিনা যোগ করতে পারেন। কঠিন প্রশ্ন আসলে সত্যিকার অর্থে সাফল্য পেলে সবারই ভালো লাগে। আপনি যখন সাফল্য দিবেন ভালো লাগবে, কিন্তু আবার যখন আপনি একটু খারাপ করবেন তখন হচ্ছে নেগেটিভিটির জায়গা আসলে বাদ থাকে না। তো আমার মনে হয় যে এই পিছন থেকে টেনে ধরাটা ঠিক মানে কোন জায়গা থেকে আমি বলবো, যে পারিবারিক থেকে নাকি প্রফেশনাল জায়গাতে, নাকি আপনি স্পেসিফিক যদি পরিবার থেকে যে টেনে ধরা সেটি তো আপনারা চুরমার করে এগিয়ে এসছেনই। আমি বলতে চাইছি যে ফেডারেশন থেকে কিংবা রাষ্ট্রীয় আপনারা ফ্ল্যাগ ক্যারি করেন, সেই জায়গাতেও অনেক বাধা পেয়ে তারপরে আপনাদের এই অর্জনগুলো করতে হয় নিশ্চয়ই? না, অবশ্যই আপু বলেন। কারণ হচ্ছে আপনার দেখেন যে লাস্ট আমার মনে হয় যে গত সাফ জেতার পরে আমরা যখন মিয়ানমারে অলিম্পিক কোয়ালিফাই খেলতে যেতে পারি নাই, সেই জায়গাটাই হচ্ছে আমাদের মনে হয় যে শুরু হয়েছে আমাদেরকে নিয়ে কথা বলা, ফেডারেশনকে নিয়ে কথা বলা, আমরা যেতে পারি নাই। এখন ওই সময়টাতে মানে চলতে চলতে এমন একটা ইমেজ ক্রিয়েট হয়ে গেছে যে আসলে সবাই একটা নেগেটিভ একটা ছড়াচ্ছিল তখন থেকেই।
আর তারপরেও আসলে আমরা তো চাই যে খেলা থাক, এবং আমাদের ওমেন্স উইংয়ের চেয়ারম্যান কিরণ আপার সাথে যখনই উনি দেখা করতেন তখনই আমরা বলতাম যে আপা ট্রাই করেন ম্যাচ নেয়ার। আপা সবসময় বলতো যে চেষ্টা করছি রে, কিন্তু দেখা যাচ্ছে যে 2-3 বার আমরা লেবাননের সাথে খেলা হলো না। আবার দেখা যাচ্ছে আপনার অনেক দেশ আছে যারা আমাদের সাথে খেলতে চায় না আমাদের র্যাঙ্কিংয়ের কারণে, যে আমাদের সাথে খেললে তাদেরকে ডেভেলপ হবে। আবার হচ্ছে আপনার অর্থের যে অভাবটা, সেটার জন্য খেলা হয় না। তো আমার মনে হয় যে এই সব কিছু স্মুথলি করতে গেলে এই পিছন থেকে টেনে ধরাটাও সব কিছু হবে, যখন হচ্ছে আপনার দেখা যাচ্ছে গভর্নমেন্ট থেকে একটা সাপোর্ট দিবে মেয়েদের জন্য, যেটা আমি দেখেছি যে আপনার মালদ্বীপে ওদের খেলার ওরকম নাই, বাট ওরা গভর্নমেন্ট থেকে একটা স্যালারি পায় ন্যাশনাল টিমের প্লেয়াররা, তারপরে ভুটানে পাই, নেপালে পাই, যেটা হচ্ছে আমরা আসলে ওভাবে মানে গভর্নমেন্ট থেকে সাপোর্টটা পাই না। সো গভর্নমেন্ট থেকে যদি সাপোর্ট আসে, আমাদের বিভিন্ন স্পন্সররা যদি স্পন্সর করে, বিভিন্ন কর্পোরেট অফিসগুলো যদি মেয়েদেরকে স্পন্সর করে, আমার মনে হয় যে এই জিনিসগুলো আর থাকবে না। কিন্তু যখন আপনারা দেশের জন্য জয় ছিনিয়ে আনেন, সেই ক্রেডিটটা সবাই নেয় না, এটা আসলে এই ইসের ভাগিদার সবাই হতে চায়, এবং আমি এটাকে আসলে নেগেটিভভাবে দেখি না। কারণ দিন শেষে আমরা হচ্ছে তো একই দেশের, এবং কেউ যদি আমাদের এই জয়ে খুশি হয়, সেটার ক্রেডিট যদি নিতে চায়, এটাতে আমি আসলে পার্সোনালি ব্যাড ফিল করি না। নিশ্চয়ই। সানজিদা, আপনার কাছে আসতে চাই যে বাংলাদেশে তো তুলনামূলক ক্রিকেট খেলাটা বেশি জনপ্রিয়, আপনি ফুটবলে আগ্রহী হলেন কেন? ফুটবলার হওয়ার স্বপ্নটা আসলে কোত্থেকে দেখলেন? আসলে আমার ক্রিকেট ভালো লাগে না, কারণ হচ্ছে ফুটবল হচ্ছে উত্তেজনাজনক মানে খেলা, আর ক্রিকেট হচ্ছে একটা ছক্কা এখান থেকে পড়বে আকাশে, আপনি তাকায় বাদাম ছেলে খাবেন, ছক্কা পড়তে আছে। আর এমনিতে আমার মানে ফুটবল অনেক ভালো লাগে, কারণ হচ্ছে সারা বিশ্বে হচ্ছে মানে ফুটবল যতটা মানে পরিচিত, ক্রিকেট এতটা পরিচিত না। মানে আমার মনে হয় আপনি দেখেন কতগুলা কান্ট্রি হচ্ছে মানে ফুটবল করে, আর মাত্র কয়েকটা কান্ট্রি হচ্ছে ক্রিকেট খেলে। তো সেই তুলনায় হচ্ছে ফুটবল অনেক বেশি জনপ্রিয়। আর আমাদের স্কুলে হচ্ছে প্রথম মানে মেয়েদের তো অনেক ধরনের খেলাধুলা ছিল, আর ফুটবল খেলার প্রথম তো মানে জানতাম না, ছেলেরাই খেলে। তো প্রথম দিন আমি হাতে খেলছি ফুটবল, তারপর থেকে পায়ে খেলা শুরু করছি। আচ্ছা, যখন আপনি দেখলেন যে ফুটবলের আপনার এক ধরনের নৈপুণ্য আছে বা আপনি পারেন খেলাটা খেলতে, বলছিলেন হাত দিয়ে শুরু হয়েছে পরে পাতে, ছেলেদের সঙ্গেও নিশ্চয়ই আপনার সমবয়সী যারা রয়েছে বন্ধু, তাদের সঙ্গেও খেলেছেন? জি, সেটা হচ্ছে প্রথম যখন প্রাইমারি স্কুল থেকে তো খেলাধুলা শুরু করি, তো হচ্ছে আমি ক্লাস 4-এ পড়লে আমার মানে 3 এর মানে বাচ্চাগুলো আছে, এদের সাথে মানে আমাদের খেলা দিত আমাদের স্যারে। তো ওদের সাথে যখন খেলা দেয় আমরা জিতি, ওরা হারে। তো আমাদের এলাকায় যে মানে যারা অনেকে আছে, আমাদের বাজারের পাশে হচ্ছে আমাদের স্কুল, তো আমরা যখন ফুটবল খেলতাম তখন অনেক দর্শক আসতো, আয়সা হচ্ছে ওরা কি করতো, ছেলেদের উৎসাহ দিত, মানে আমাদেরকে মানে মানে এরকম একটা ইয়ে করতো যে ওরা আমাদের সাপোর্ট করে না, যেন আমরা মানে রাগারাগি করে তারপর হচ্ছে ভালো খেলি আর কি। তো যখন ওনারা ছেলেদেরকে সাপোর্ট করতো, আমরা হেভি খেপে যেতাম, খেপার পরে হচ্ছে আমরা সেই খেলা দিতাম, জিতে যেতাম। তো সেখান থেকে হচ্ছে মানে দেশ সেরা, এবং এখন সাউথ এশিয়ায় সেরা। ঋতু, আপনি, মনিকা বা রূপনা, তারা তো অনেকটাই দুর্গম জায়গা থেকে উঠে এসেছেন, সেখানে আপনাদের পরিবার সব ম্যাচও দেখার সুযোগ পান না, আমি যতটুকু গণমাধ্যমে জেনেছি। সেখানে ফুটবলার হওয়ার স্বপ্ন বা আপনার জার্নিটা যদি বলতেন। আমরা 3 জন, মনিকা, আমি আর হচ্ছে রূপনা। তো পাহাড়ি অঞ্চল তো বুঝেনি, অনেক দুর্গম প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসছি। আমাদের এমনকি মনিকাদের বাসায় এখনো পর্যন্ত কারেন্ট নেই, রাস্তাঘাটের অবস্থাও খারাপ। তো আমার এই দিক দিয়ে আমরা অনেক স্ট্রাগল করেছি, অনেকে অনেক কৌতুক কথা বলেছে। তো মেইন হচ্ছে পরিবারের সাপোর্টে আজকে আমরা এখানে, কারণ আমাদের যেমন সানজিদা আপুদের অনেক এলাকার লোকেদের কথা অনেক শুনতে হয়েছে, কিন্তু আমাদের এরকম কথা শুনতে হয় নাই। বিশেষ করে আমার পরিবার আমাকে সবসময় সাপোর্ট দিয়ে গেছেন, আমি যাই করি না কেন সবসময় আমার পাশে থেকেছেন। এই পর্যন্ত উঠে আসার পিছনে হচ্ছে একমাত্র আমার অবদান হচ্ছে বীর হোসেন চাকমা স্যারের, কারণ উনি যদি আমাকে ফুটবল খেলায় যদি এই খেলায় যদি নিয়ে না আসতেন, তাহলে আমি এইখানে বসে আপনার সাথে কথা বলতে পারতাম না।
তো সব মিলিয়ে আমি ক্লাস 3 থেকে ফুটবল খেলা স্টার্ট করি। যখন আমি হচ্ছে প্রথম বল লাঠি মেরে তখন আমার পায়ের আঙ্গুল উঠে যায়। তো এ পর্যায়ে হচ্ছে আমি আর ট্রেনিংয়ে যাই না, খেলি না। তো আমি জানতাম না যে মেয়েরাও ফুটবল খেলে। তো আমি হচ্ছে শখের বসে খেলতাম, ভালো লাগতো ফুটবল। তো 2011 সালে হচ্ছে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা একটা টুর্নামেন্ট চালু হয়, যেটা হচ্ছে জাতীয় পর্যায় পর্যন্ত। তো তখন হচ্ছে আমাদের মগাছড়ি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করে এবং জাতীয় পর্যায়ে এতে চ্যাম্পিয়ন হয়। মেবি ময়মনসিংহ বিভাগের সাথে না, বিভাগ না, ঢাকা বিভাগ। তখন আমরা ঢাকা বিভাগ, হ্যাঁ। তখন তো ওই সুবাদে হচ্ছে আমি 2013 সাল থেকে হচ্ছে ওই টুর্নামেন্ট খেলে আমি এই পর্যন্ত উঠে আসছি। আমার উঠে আসাটা হচ্ছে এতটা সহজ ছিল না। আমরা 4 বোন 1 ভাই। আমার ভাই গত 2022 সালে মারা যায়। আর বাবা তো ছোটবেলায় মারা গেছেন, যে 2015 সালে, তখন আমি ক্লাস 5-এ পড়ি। তো আমি একদম খুব দরিদ্র পরিবার থেকে উঠে আসছি। বাবা ছিলেন এক কৃষক, পরিবারের উপার্জনকারী একমাত্র ব্যক্তি। তো আমি যে আসা যাওয়া করতাম, পড়াশোনা খরচ থেকে শুরু করে আসা যাওয়া এবং ট্রেনিংয়ে যেতাম। প্রায় আমাদের বাসা থেকে ট্রেনিংয়ে যেতে লাগে হচ্ছে মেবি 4 কিলোর মতো মাঠ। তো ওখানে যাওয়া আসা আমার বাবা আমাকে দিয়ে আসতো, নিয়ে আসতো। তো আমার বাবা যখন মারা যায়, আমার পড়াশোনা, খেলাধুলা আমার পরিবারের পক্ষে একদম সম্ভব ছিল না। তো আমার শ্রদ্ধেয় স্যার বীরেশন চাকমা, উনি হচ্ছে আমার পড়াশোনা খেলাধুলা সব কিছুই দায়িত্ব নেন। তো 2015 সালেই আমি হচ্ছে প্রত্যেক জেলার প্রত্যেক বছরে বিকেএসপিতে ট্রায়াল হয়। তো আমি ওখানে আমি সিলেক্টেড হই। তো 2016 সালে বিকেএসপিতে আমি যখন সিলেক্টেড হই, ভর্তি হব, তো তখনকার সময় হচ্ছে বিকেএসপিতে ভর্তি হতে প্রায় 40-50 হাজার টাকার মতো লাগে। তো এই 40-50 হাজার টাকা হচ্ছে আমার পরিবারের পক্ষে এত টাকা কই পাবো, কিভাবে দিবে, কিভাবে ভর্তি করাবে, একদম সম্ভব ছিল না। তো আমার স্যার এবং ওনার সাথে যারা সহযোগীরা ছিলেন বা সংযুক্ত ছিলেন, আমি জানি না করতে কিভাবে আমাকে এত টাকা ম্যানেজ করে হচ্ছে আমাকে বিকেএসপিতে ভর্তি করান। তো আমি সবসময় আমার স্যার এবং আমার ছোটোবেলার কোচ বীরেশন চাকমা এবং শান্তিমণি চাকমার কাছে আমি সবসময় কৃতজ্ঞ, এবং তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। কারণ তারা যদি আমাকে এভাবে আর্থিকভাবে সহযোগিতা না করতেন, শুধু আর্থিক না, বিভিন্ন কাজের ক্ষেত্রে সহযোগিতা করেছেন। তো বিকেএসপিতে আমি 2016 সালে ভর্তি হই। 2017 সালে হচ্ছে সাব আন্ডার 15 যেটা বাংলাদেশে হয়েছিল। তো ওখান থেকে আমার আন্ডার 15, 16, 17 এজ লেভেল থেকে শুরু করে 2019 সালে আমার ন্যাশনাল টিমে অভিষেক হয়, এবং ওই 19 সাল থেকে এই আজ পর্যন্ত আমি এই জায়গায়। নিশ্চয়ই সাবিনা, আপনার চ্যালেঞ্জের কথাগুলোও নিশ্চয়ই এই 2 সহকর্মীর মতোই হবে, যে অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে এসছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন, ক্যাপ্টেন দলের, বাংলাদেশের পাইপলাইনে এই মুহূর্তে তরুণ ফুটবলাররা উঠে আসছে কেমন? পাইপলাইনটা কেমন আছে? ভবিষ্যৎ কেমন বাংলাদেশের মেয়েদের ফুটবল? মেয়েদের আমি খুব বেশি ভালো দেখছি না আসলে। কেন? কারণ আপনার খেলা নাই, আপনার হচ্ছে ডিস্ট্রিক্টগুলো কাজ করে না। আর ওই যে ওর হচ্ছে কোন স্যার বললেন? বীরেশন চাকমা, আমাদের মফিজ স্যার, আমার যিনি কোচ ছিলেন আকবর স্যার, এনাদের মতো মানুষগুলো আসলে এখন রেয়ার পাওয়া যায়। যারা নিঃস্বার্থভাবে কাজ করে এরকম মানুষ খুব কম আছে। তো আর এখানে সব থেকে আমার মনে হয় যে ভূমিকা রাখা উচিত ডিস্ট্রিক্ট জেলা ক্রীড়া সংস্থাগুলা, ফুটবল অ্যাসোসিয়েশন যারা আছে, আমার মনে হয় তাদের নিজ দায়িত্বে প্রতিটা জেলাতে লিগ করা উচিত মেয়েদের, যেটা আসলে হয় না। আমার ডিস্ট্রিক্টে সাতক্ষীরাতে তো আমি আসলে ছেলেদের খেলাও ওভাবে দেখি না, সেখানে তো মেয়েদের অনেক পরের কথা। আমার 14-15 বছর ক্যারিয়ারে আমি কখনো দেখি নাই যে আমার ডিস্ট্রিক্টে কখনো কোনো মেয়েদের কোনো টুর্নামেন্ট করছে।
লাস্ট ইয়ারে আমি নিজে থেকে একটা টুর্নামেন্ট করছি, যেটা নিয়ে বেশ একটু হয়েছিল আর কি। তো তারপরে আমার মনে হয়েছে পার্সোনালি আমাদের যে ডিফেন্ডার আছে, যে আফ্রিদা খন্দকার প্রান্তি, তার বাবাও বেশ কিছু মেয়ের পিছে সময় দেয়, যে ট্রেনিং করাই যাতে উঠে আসতে পারে সাতক্ষীরা থেকে 2-4টা প্লেয়ার। বাট আমার মেইন কথা হচ্ছে যে এইগুলোর জন্য আপনার ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে দায়িত্ব নিতে হবে, কারণ এটা তো ফেডারেশনের আসলে কাজ না যে প্রত্যেকটা জেলাতে গিয়ে নিজেরা প্লেয়ার উঠিয়ে নিয়ে আসবে। সো এই জায়গাগুলো হচ্ছে ফেডারেশন ন্যাশনাল টিম চাই হচ্ছে আপনার রেডি প্লেয়ার, যেটা বিশ্বের সব জায়গাতেই আছে। সো তারপরেও আমার মনে হয় যে ফেডারেশন যেটা করে সেটা হচ্ছে অবশ্যই মেয়েদের জন্য অনেক পজিটিভ, যে 2016 সাল থেকে মেয়েরা কন্টিনিউয়াসলি একটা ক্যাম্পে আছে, এবং এই যে সাফল্যগুলো আসছে আমি বলবো যে অবশ্যই সেটার পিছিয়ে ওটার অবদান সব থেকে বেশি, যে মেয়েরা একসাথে ক্যাম্পে আছে দীর্ঘদিন ধরে। সাবিনা, এই প্রশ্নটি করতে আমার অনেকটাই বিব্রত লাগছে। আপনারা সর্বোচ্চ যারা দেশ পরিচালনা করেন তাদের সঙ্গেও আপনাদের জয় উদযাপনে তারা সামিল হন। এবারও আমি দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনাদের সংবর্ধনা দিয়েছেন। তিনি বলেছেন আপনাদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। কষ্টের জায়গাটা এটি যে আপনাদের বেতন ভাতা, লিগ না হওয়া, এই যে আপনাদের কষ্টের কারণগুলো, অবকাঠামোগত সমস্যা রয়েছে, আপনাদের ফ্যাসিলিটিসের সমস্যা রয়েছে, কিন্তু আপনারা টানা 2বারের চ্যাম্পিয়ন। এই সমস্যার জট খুলবে কিনা আগামীতে? সমস্যার যদি জট না খুলে তাহলে আপনি সফলতা পাবেন না, কারণ ওই যে আমি শুরুতেই বললাম যে জট আপনাকে খোলাতেই হবে, এবং মেয়েদের জন্য আপনার স্টেবল একটা স্ট্রাকচার আপনাকে তৈরি করতেই হবে। কারণ আমরা অনেক কষ্ট করে আসছি এই জায়গাটাতে। পার্সোনালি আমার কথা যদি বলেন, আমার সাথে যারা খেলতো তারা হচ্ছে নাই। সো সেই জায়গা থেকে আমি ফুটবলটাকে আমার প্যাশন হিসেবে নিয়েছি, প্রফেশন হিসেবে নিয়েছি, এর জন্য আমি আজকে এখানে। এখন যারা আছে এরা এখন হচ্ছে যদি সে দেখে যে ওই সেম জিনিসটাই আছে, আমরা 2-4 বছর ধরে সেম জিনিসটাই দেখতেছি, তাহলে তো আসলে দিন শেষে ওদেরও মন ভেঙে যাবে। আর যারা জুনিয়র আছে তারা যখন দেখবে যে আসলে সেই একইভাবেই আছে বা একইভাবেই চলছে, সো সুতরাং ভালো কিছু আমার হবে না। এবং এটার একটা খুব আমার মনে হয় যে একটা স্ট্রং একটা কাঠামো হওয়া দরকার, যেখানে আসলে আমি বলেছি যে মেয়েদের বাৎসরিক যে ক্যালেন্ডারটা সেটা আসলে মেয়েদের কাছে স্পষ্ট হওয়া উচিত, যে তাদের কি কি প্রোগ্রাম আছে, তাদের কি কি খেলা আছে, তাদের ব্যস্ত রাখতে হবে। কারণ লাস্ট 2 বছরে মেয়েরা হচ্ছে অনেকবার আশাহত হয়েছে, যে ফ্রেন্ডলি ম্যাচ দেখা যাচ্ছে আমাদের 2 দিন পরে হচ্ছে ফ্লাইট, আমরা আজকে জানতেছি আমাদের ফ্লাইট ক্যান্সেল, আমাদের খেলা হবে না। এইগুলো মেন্টালিভাবে আমরা হচ্ছে অনেকবারই হয়েছি, যেটা লাস্ট আমরা যখন ভুটানেও খেলতে গেছি তখনই মনে হয়েছে যে মনে হয় কোনো এক কারণে হয়তো ফ্লাইট ক্যান্সেল হয়ে যাবে, তারা খেলতে চাবে না। মানে এক ধরনের অনিশ্চয়তা নিয়ে আপনারা আসলে আমরা চাই না, মেয়েরা হচ্ছে চায় না অনিশ্চয়তা, কারণ মেয়েরা চায় হচ্ছে খেলতে। আর আমাদের আসলে ডিমান্ড যদি আপনি দেখেন, আমরা চেয়েছি হচ্ছে আমাদের একটা ভালো স্যালারি, আমরা চেয়েছি হচ্ছে দেশের ডোমেস্টিক যে লিগটা সেটা যেন প্রফেশনাল হয়। আমরা চাই আসলে আমাদের দেশের একটা ক্লাব হচ্ছে এফসি কাপ খেলুক। এই চাওয়াটা কি খুব অযৌক্তিক? অযৌক্তিক তো না, প্রফেশনাল ফুটবলার হিসেবে তো এগুলাই হচ্ছে আসলে হওয়া উচিত। কারণ আমরা প্লেয়ার আসছি তো খেলার জন্য, আমরা তো আসলে লাইক অফিস করতে আসি নাই। বা যেমন আপনি টিভি শো করছেন, এখন আমি ফুটবলার হয়ে যদি টিভি শো করি তাহলে তো আসলে ওটা আমার সাথে যায় না। এখন সেইমভাবেই আসলে প্রফেশন যার আসলে ওই জায়গাটাতে ব্যস্ত রাখতে হবে। আরও কথা শুনবো আপনার একটু। সঞ্জিদা, আপনার কাছে একটু আসতে চাই, সেটা হচ্ছে যে কলসিন্দুর স্কুলই বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাস বদলে দিয়েছে, কিন্তু এখন আমরা দেখছি যে সেখান থেকে ফুটবলার খুব কম উঠে আসছে। কোনো কারণ আছে? জি, কারণ তো অবশ্যই আছে। একটু আগে সাবিনা আপু তো সব ক্লিয়ার করে বলছে, তারপরে আমি একটু বলি, এখানে হচ্ছে মানে শুধু আমাদের এখানে না, প্রত্যেকটা মানে আমরা যারা বর্তমানে ক্যাম্পে আছি আমাদের সব জায়গায় মানে আমরা যে ফুটবলাররা উঠে আসছে তারপর আর কোনো ফুটবলার উঠে আসে নাই, তার পেছনে অনেক কারণ আছে। সেখানে হচ্ছে মানে আমাদের আরও যেমন নিঃস্বার্থভাবে কাজ করছি এরকম লোক পাওয়া মানে খুবই কষ্টের। আর হচ্ছে মানে তাদেরকে ওরকমভাবে মূল্যায়ন করা হয় না যারা কাজ করেন। যখন মানে ভালো কিছু করি আর প্লেয়াররা যখন ন্যাশনাল টিমে উঠে আসে তখন এগুলো নিয়ে অনেক মানে আলোচনা সমালোচনা হয়। তারপরে হচ্ছে আগে হচ্ছে বঙ্গমাতা হইতো, সেটা বন্ধ। তারপরে ডিস্ট্রিক্ট পর্যায়ে যে টুর্নামেন্টগুলো হইতো সেগুলো বন্ধ। মেয়েদের নিয়মিত লিগ নাই, কোনো কিছু নাই, তাহলে প্লেয়ার উঠে আসবে কোন জায়গা থেকে? মানে
আপনি যে ফুটবল খেলবেন আপনার তো একটা অবশ্য রাস্তা থাকা লাগবে না, ওই রাস্তাটা তো বন্ধ আমাদের, তো কিভাবে আসবে? সেটার জন্যই মানে এখন আপাতত কোনো মানে ফুটবলার উঠে আসতেছে না। আর আমাদের এখানে আমাদের পরে আর কোনো ফুটবলার নাই যারা হচ্ছে দেশের প্রতিনিধিত্ব করবে, ন্যাশনাল টিমে আয়সা খেলবে, এরকম আর কেউ নাই। তাহলে তো এটি আসলে এক ধরনের বার্তা দেয় যে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাচ্ছে বলবো না পিছিয়ে যাচ্ছে, সেটি সময় হয়তো বলে দিবে। কিন্তু আপনাদের প্রতিবাদটা জারি আছে। যেমন আমি যদি ভুল না করি, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, সেটিও একটি দাবির জন্য দিয়েছিলেন যে আমরা চ্যাম্পিয়ন হচ্ছে, আমাদের সংবর্ধনা বা আমাদের গ্রহণ করা সেই বিষয়ে, যে ছাদখোলা বাসের বিষয়টি বলছিলাম আমি, সেটিও আপনার আদায় করে নিতে হয়েছে। এটি কেমন লাগে? এটা আসলে আমাদের মানে আমরা যখন থেকে ফুটবলে আসছি আমরা একটা পর একটা সফলতা বয়ে নিয়ে আসছি, কিন্তু কেউ আমাদেরকে নিজ থেকে বলে না যে তুমি এটা নেও, এটা করো, তোমাকে এটা দিলাম। আমরা সবসময় যুদ্ধ করে সব কিছু নিয়েছি, আর এখন পর্যন্ত সেটাই চলতেছে, চলমান। তো আমরা চাই যে আমাদের জন্য মানে এইভাবে চায়া বা জোর করে আদায় করে না নেওয়া হয়। মানে আমরা আর পারতেছি না, এক পর্যায়ে বলতে গেলে আমরা টায়ার্ড হয়ে গেছি এখন, চাইতে চাইতে আর বলতে বলতে। তো এখন আমরা অনেকটা ভালো পর্যায়ে আসছি, তারপরে যদি এখনও আমাদের সাথে এরকম হয় তাহলে এটা মানে বুঝতে পারতেছেন কেমন লাগবে আমাদের, তারপরে হচ্ছে যারা শুনবে তাদের। তো আমরাও চাই যেন আমাদের সাথে এরকম না করা হয় আর কি। যেমন অনেকে আশাতে যে তোমাদেরকে এটা দিব আগে, মানে কিন্তু দেয়া হয় না, বলে সবাই। চ্যাম্পিয়ন হয়ে আসছি, আসার পরে হচ্ছে মানে যতটুকু পাওয়ার কথা আমরা কিন্তু এতটুকু পাচ্ছি না। ধরেন একজনে হচ্ছে আমাদেরকে 40 লাখ টাকা দিছে, এটা কিন্তু আমাকে একা দেয় নাই, আমার পুরো টিমে হচ্ছে এখানে 30 থেকে 40 জনের মতো মানে থাকে, অফিসিয়াল প্লেয়ার সবকিছু মিলিয়ে। তো এখানে হচ্ছে আপনি যখন এই টাকাটা ভাগে পাবেন, কত আপনার হাতে যাবে, সেই টাকা দিয়ে আপনার ফ্যামিলি চলে, আপনার নিজের। আমরা মেয়ে মানুষের আমাদের কিন্তু প্রচুর মানে খরচ। তো একটা মেয়ে মানে ঢাকা শহরে থাকতে গেলে চলতে গেলে আমরা যে স্যালারিটা পাই সেটা দিয়ে কিন্তু হয় না, আবার ফ্যামিলিকে দিতে হয়। ফ্যামিলি আমাদের অনেক প্লেয়ারের উপরে আমাদের ফ্যামিলি নির্ভর করে। তো এখানে হচ্ছে আমরা যা পাই আসলে আমাদের তা দিয়ে হয় না। এবং এটা প্রফেশনালি যে আপনি ফুটবলটাকে নিয়েছেন, সেখানেই আসলে একটা বলা যায় ধোঁকা রয়েছে নিশ্চয়ই। এগুলো তো আসলে পীড়া দেয়, কিন্তু আপনারা তারপরেও এগিয়ে যাচ্ছেন। ঋতুপর্ণা, এতগুলো প্লেয়ার খেললেও তারপরে আপনি টুর্নামেন্টে সেরা প্লেয়ার হয়েছেন। সামনে আসলে আপনি কি দেখেন সামনে বাংলাদেশের ফুটবল? সবশেষ প্রশ্ন আপনার কাছে, যে আপনি আপনাকে কোথায় দেখতে চান? যেমন সাবিনা তো বললেন যে ফুটবল নিয়ে তিনি কাজ করবেন সামনের দিনে। আমার ক্যারিয়ারটা মাত্র শুরু, আপনারা আশীর্বাদ করবেন যেন এই ধারাবাহিকতা রাখতে পারি। তো আমি মনে করি যে বাংলাদেশের নারী মহিলা ফুটবল টিমকে যদি আরও ভালো পর্যায়ে দেখতে চান, সেক্ষেত্রে পুরো এই নারী মহিলা দলকে আরও ভালোভাবে পরিচর্যা করা দরকার। সেক্ষেত্রে আমি মনে করি যে প্রত্যেকটা জেলায় যদি একটা করে একাডেমি থাকে, বিশেষ করে মেয়েদের, তো সাবিনা আপুর মতো, সঞ্জিতা আপুর মতো এর থেকে আরও ভালো ভালো প্লেয়ার উঠে আসতে পারবে আগামী প্রজন্মে। তো আমার ব্যক্তিগত ইচ্ছা হচ্ছে আমি আমার খেলাধুলার রিটায়ার্ডের পরে একটা ফুটবলের সাথে থাকবো। নিজের একটা ইচ্ছা আছে যে একটা নিজের নামে না, একটা একাডেমি থাকবে। তার মানে আপনি ফুটবলকে নিয়েই আসলে চলতে চান। সাবিনা, একদমই শেষ পর্যায়ে আছি। নতুন এক বাংলাদেশ, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথাই বলছি। তিনি বলছিলেন, আশ্বাস দিচ্ছিলেন যে আপনারা লিখিতভাবে যদি আপনাদের এই দাবি দাওয়াগুলো জানান, তারা সাধ্যমতো চেষ্টা করবেন। বাফুফেও নতুন দায়িত্ব নিয়েছেন, নতুন পরিচালনা পর্ষদ। বাংলাদেশের ফুটবলের জন্য আপনারা বলছিলেন যে বেশ কিছু সংস্কারও দরকার। সেটি কতটা প্রত্যাশিত আপনার কাছে, যে নতুন বাংলাদেশ তো এখন? আমি যতটুকু জানি যে আমাদের নতুন প্রেসিডেন্ট, উনি দেশের বাইরে আছেন, উনি এসে আমাদের সাথে বসবেন। সো অবশ্যই আমাদের সাইড থেকে আমাদের যে দাবি দাবা আছে আমরা হচ্ছে এটা পেশ করব, এবং আমি আশা রাখছি যে উনি আমাদেরকে নিরাশ করবেন না। এবং প্রধান উপদেষ্টার কাছে যখন গিয়েছিলাম তখন আপনার সব মেয়েদের একটাই ছিল যে মেয়েদের হচ্ছে যখন তারা ঢাকাতে অন্য সময়ে থাকে, তাদের থাকার জায়গা থাকে না, ফ্যামিলি আসলে তাদেরকে থাকার জায়গা থাকে না, বাসা থেকে যদি কেউ ট্রিটমেন্টের জন্য আসে তাদেরকে আসলে রাখার যে সমস্যাটা, সেটার জন্য মেয়েরা চেয়েছিল যাতে একটা করে ফ্ল্যাট মেয়েদেরকে দেয়া হয় বা থাকার আবাসনের একটা ব্যবস্থা করা হয়। এটা সবারই ছিল।
একদমই শেষ করতে চাই, আপনাদের তো আশার কথাগুলো শুনলাম। এই যে টুর্নামেন্ট, একটি বড় টুর্নামেন্ট আপনারা জয় করে আসলেন, এই টুর্নামেন্ট খেলার সময় তো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। গণমাধ্যমেই আমরা দেখেছি যে টুর্নামেন্টের মধ্যেই কোচের সঙ্গেও আপনাদের একটা দূরত্ব তৈরি হয়েছিল। এটি দিয়ে আসলে শেষ করতে চাই যে কী ধরনের দূরত্ব, সেই দূরত্বকেও আপনারা জয় করে আবারও চ্যাম্পিয়ন হয়েছেন। দূরত্ব আসলে আমি এতটুকুই বলতে পারি যে যেটা হয়েছে সেটা আসলে হওয়া উচিত হয়নি মেয়েদের সাথে। আমরা আসলে এভাবে ইউজ টু না, আমি অত খোলাসাভাবে বলতে পারবো না। তবে এ বিষয়ে আসলে আমাদের অবশ্যই আমাদের বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন ওনার সাথে অবশ্যই আমাদের এটা নিয়ে আলাপ হবে। সাবিনা, ঋতুপর্ণা এবং একই সঙ্গে সঞ্জিদা, তিনজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমাকে সময় দিয়েছেন। এবং দর্শক, আপনাদের জানাবার চেষ্টা করছিলাম এই উদ্যমী এবং দেশের তারকা ফুটবলার তারা তাদের মনের কথাগুলো জানাচ্ছিলেন এবং তারা সম্মান বয়ে আনেন বাংলাদেশের জন্য, লাল সবুজের পতাকার জন্য। তাদের প্রাপ্য যে সম্মানটুকু সেটি আসলে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রেরই। এই প্রত্যাশা তো থাকছেই। দেশভাবনা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন। নিশ্চয়ই এমন তরুণ যারা কর্মঠ এবং বাংলাদেশকে যারা বিশ্ব দরবারে নিয়ে যাচ্ছে, তারা বাংলাদেশের লাল সবুজের পতাকায় আরও উঁচিয়ে রাখবে এবং আমরা পাশে থাকব তাদের, এই প্রত্যাশায়।